প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভিতে আলোচনাধর্মী অনুষ্ঠানে। এই সময় সাথে আছি আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে। আমরা তাদের সঙ্গে প্রথমে পরিচিত হব, তারপর আমরা আলোচনায় ফিরব। আমার ঠিক বামে রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আমার ঠিক ডানে রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই আলাল ভাই আপনার কাছ থেকে একটু শুরু করতে চাই। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আজ দুপুরে গুণ সংক্রান্ত যে কমিশনটি গঠন করা হয়েছিল, সেই কমিশন একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে উল্লেখযোগ্য কিছু বিষয়ে আমি একটু প্রথমে জানাই, তারপরে আপনার একটু বক্তব্যটা শুনি। সেটি হচ্ছে যে সরকারের প্রতিটি বাহিনীর সদস্যই কম বেশি গুমের সঙ্গে জড়িত ছিল এবং অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির মুখোমুখি হতে হবে, এটি তারা সংবাদ সম্মেলন করে গুম কমিশন বলেছেন। এবং একই সঙ্গে গুম কমিশনের প্রধান, যিনি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী, তিনি বলেছেন কিছু মানুষের জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং কমিশন এখন পর্যন্ত 1752টি অভিযোগ জমা পড়েছে এবং এর মধ্যে প্রায় 1000টি অভিযোগের যাচাই বাছাই শেষ হয়েছে। 280 জন অভিযোগকারী এবং 45 জন আইন শৃঙ্খলা গোয়েন্দা বাহিনীর সদস্য কর্মকর্তারা এই কার্যক্রমের সাথে ছিল। এবং ভারতের বিভিন্ন কারাগারে 1067 জন বাংলাদেশের নাম কমিশনের হাতে এসেছে এবং বলেছেন যেগুলো যারা গুমের শিকার হয়েছে কিনা বা যারা গুম হয়েছেন তাদের ভেতরে কেউ এই সংখ্যার ভিতরে আছে কিনা সেটি নিয়ে তাদের একটা সংখ্যা আছে এবং সেটি তারা মিলানোর চেষ্টা করছেন। কেন ওই প্রসঙ্গটি টানলাম, কেননা আপনি নিশ্চয়ই জানেন, দেশবাসী জানেন যে বিএনপি বর্তমানে স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে আমরা গুমের শিকার দেখেছিলাম। তার বেশ কিছুদিন পরে শিলং থেকে ভারতে তাকে আমরা দেখেছি উদ্ধার হয়েছে বা ঘুরে বেড়াচ্ছেন এরকম। তো আমাদের দেশের যারা গুম হয় তাদের একটা অংশকে ভারতে কিভাবে পাওয়া যায়? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক যিনি আছেন, প্রখ্যাত সাংবাদিক এবং দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার এবং বিএনপির পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে এই পার্শ্ববর্তী দেশটির যে কথা বললেন, সেখানে যে উদাহরণটি দিলেন, শুধু সালাউদ্দিন তো নয়, সায়েদি, মাওলানা দেলোয়ার হোসেন সায়েদির মামলার যিনি সাক্ষী, তাকে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল বহুদিন পরে। সুখরঞ্জন বালি যিনি সাক্ষী, তাকে গুম করার পরে, নিখোঁজ হওয়ার পরে তাকে ভারতে পাওয়া গিয়েছিল পরবর্তীতে। জি। এবং আরও অনেকে এখান থেকে কয়েক হাজার কোটি টাকা চুরি করে পিকে হালদার গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, আপনাদের মনে আছে। এবং এখনও যতটুকু শোনা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ আরও কিছু দেশবিরোধী সন্তানরা, যারা জনগণ বিরোধী, দেশ বিরোধী, তারা ভারতে অবস্থান করছেন। এবং এই ভারতের ইতিহাস যদি আপনি ঘাটেন, তাহলে দেখবেন যে দালাই লামাকে তারা আশ্রয় দিয়েছে। আফগানিস্তানের এত বড় বিপ্লবের, ইসলামিক বিপ্লবের বিজয়ের ঠিক আগে ভাগে তারা তাদের রাষ্ট্রপতি আশরাফ ঘানিকে ওখানে আশ্রয় দিয়েছে। ভারতের এটা একটা মজ্জাগত অভ্যাসে দাঁড়িয়েছে যে প্রতিবেশী দেশের যারা ক্ষতিকারক বা যারা যাদেরকে দেশের জনগণ চায় না, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া এবং প্রয়োজনে তাদেরকে, যারা এটার বিপক্ষে যারা কাজ করে, তাদেরকে দমন করা। দুই ক্ষেত্রেই ভারত তার ভূখণ্ডকে ব্যবহার করে। আলাল ভাই, এইটা নিয়ে একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে দালাই লামাকে আশ্রয় দিয়েছে, আশ্রয় দেওয়া একটা জিনিস, শেখ হাসিনাকেও আশ্রয় দিয়েছে, সেটি একটি বিষয়। সেটি আমি ধরলাম আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিমানে করে ভারতে দিয়ে আসছে এবং সেটি রাষ্ট্রীয়ভাবে হোক কিংবা একটি পরিস্থিতির কারণে। কিন্তু যে ব্যক্তি গুম হয়ে যাচ্ছে তাকে তো নিশ্চয়ই বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী ধরছে, তাহলে সেটি ভারতে কিভাবে যাচ্ছে? ভারতের বাহিনী তো ধরছে না। আমি এইটি জানতে চাচ্ছিলাম। দেখুন, বহুদিন ধরে এই কথাটি প্রচলিত ছিল, ফ্যাসিস্ট সরকার যতদিন ক্ষমতায় ছিল, যে এখানে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পক্ষে কাজ করেছে আমাদের দেশের কিছু বাহিনী। আচ্ছা। তাদের মধ্যে একটা আন্তঃসংযোগ ছিল। এই আন্তঃসংযোগের কারণে একে অন্যের স্বার্থ রক্ষা করেছে। আমরা দেখেছি না যে এইখানে আমরা এই যে সেই যে কি বড়ুয়া, পরেশ বড়ুয়া, তারপরে আরও একজন কে এরকম, যার সঙ্গে জেলখানায় আমার দেখাও হয়েছিল, তাদেরকেও তো আমরা এইখানে আবার দেখেছি। তো ওই যে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা, মানে অনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে, সেটাই দুই দেশের এই সংস্থাগুলোর মধ্যে ছিল। যেই কারণেই কিন্তু এই গুম কমিশনের যিনি প্রধান মঈনুল হোসেন চৌধুরী সাহেব, উনি বলেছেন গোটা বাহিনী যেন এ কারণে আতঙ্কিত না হয়, কারণ কেউ কেউ এটা করেছেন, কিছু মানুষেরা। সুতরাং এটা নিয়ে গোটা বাহিনীর আতঙ্কিত হওয়ার কিছু নয়। এখন সেই কিছু মানুষদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার যে জিনিসগুলো, সেগুলো কিন্তু এখন পর্যন্ত খুব বেশি মাত্রায় আমরা দেখছি না। একমাত্র দেখলাম একটি উদাহরণ, তাও এই 7 মাসের মাথায় এসে,
ডিজিএফআই এর সাবেক যিনি প্রধান তার বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু টাকা উদ্ধার বেশ করা হলো, টাকা নগদ পেয়েছে। টাকা। এটা আরো 6 মাস আগে যদি অভিযানটা চলতো বা 3 মাস আগেও চলতো, নিশ্চিত যে ওখানে আরো অনেক বেশি টাকা পাওয়া যেত। তো এই একটা দুটো উদাহরণের মধ্যে থেকে তো হবে না, আরো বেশি করে কাজ করতে হবে সরকারকে এই সেক্টরে। ওকে, আমরা এই প্রসঙ্গ নিয়ে গুম নিয়ে আরো কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে জানবো, কিন্তু তার আগে আমি একটু আব্দুল্লাহ ভাই আপনার কাছে একটু একই টাইপের প্রশ্নটা একটু মানে আমি একটু বোঝার জন্য বলছি। আলাল ভাই একটু আগে বলছিল যে এটা অনৈতিকভাবে করেছে, এটি কি শুধুমাত্র অনৈতিক, মানে আইনগতভাবে পারে কিনা একটি দেশের রাষ্ট্রীয় বাহিনী আরেকটি দেশে নিয়ে যাওয়া, এটা কিভাবে আসলে সম্ভব, এটা কিভাবে হয়েছে? এটা কোনোভাবেই পারে না, এটা কোনোভাবেই পারে না। কারণ এই ভারত বাংলাদেশকে তাদের একটা সময়, আপনি 2007 সালের পরে 8 সালের একটা বোঝাপড়ার নির্বাচনের মধ্য দিয়ে যখন বাংলাদেশের ক্ষমতায় শেখ হাসিনা আসলেন, তখন ভারতের তৎকালীন যিনি স্বরাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি একদিন বলেছিলেন যে বাংলাদেশকে আর ভারতের রাডারের বাইরে কখনোই যেতে দেয়া হবে না। তার মানে কি, রাডারের বাইরে যেতে দেয়া হবে না এই ঘোষণার মধ্য দিয়ে মূলত বাংলাদেশে একটি সরকার থাকবে, কিন্তু সেটা ভারতের পুতুল সরকার থাকবে। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এই সরকারের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে দমন নিপীড়ন, আপনারা শুনেছেন এখন যে মানে এই যে মানে আমাদের যে মুক্তির পরে আমরা দেখছি যে অনেকেই বলছেন যে তাদেরকে যে ইন্টারোগেট করা হতো সেখানে ভারতীয় মানে হিন্দি ভাষায় তাদের সাথে কথা বলেছে এরকম আছে, রয়্যাল লোকজন যে মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এরকম কথা এখন আসছে। এবং আমাদের ক্যান্টনমেন্টের পাশেই বা ক্যান্টনমেন্টেরই কোনো একটা জায়গায় যে তারা অফিস খুলে বসেছিল এরকম কথাবার্তা, কিন্তু এটা অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে চাউর আছে। আমরা বিশ্বাস করি এখন সেটা নাই, কিন্তু ছিল, এই কথাটি কিন্তু বিশ্বাসযোগ্যভাবেই আমাদের এখানে গত 15 বছর ধরে চাউর ছিল। তো সুতরাং ইভেন আমাদের এখানে বিশেষ বিশেষ সময়ে যখন নির্বাচন আসতো, নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য, শেখ হাসিনাকে গদিতে টিকিয়ে রাখার জন্য যে অভিযানগুলো হয়েছে, যে গুমগুলো হয়েছে, এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাংলাদেশের কিছু কিছু বাহিনী ছাড়াও ভারতের প্রত্যক্ষভাবে ভারতীয় বাহিনী এখানে সক্রিয় ছিল বলে এটা কিন্তু আমরা বিভিন্ন সময়ে আমরা শুনেছি। এটা প্রমাণ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না, হয়তো এখনও নয়, কিন্তু এটা বিশ্বাসযোগ্যভাবেই ছিল যে ভারতীয় বাহিনী এখানে তাদের নিরাপত্তার কথা বলে, তাদের মিশনের নিরাপত্তার কথা বলে ভারতের বিভিন্ন বাহিনী বিপুলভাবে বাংলাদেশে ঢাকায় সক্রিয় ছিল এবং তাদের হাত দিয়ে গুম খুনের অনেক ঘটনা ঘটেছে, এটা বিশ্বাসযোগ্যভাবেই আমরা জানি। এবং সংবাদকর্মী হিসেবে তো আরও সুনির্দিষ্টভাবে অনেক কিছু জানি, আমরা জানতাম। তো এই জায়গাগুলোতে প্রথম কথা হচ্ছে, গুম কমিশন আজকে যে রিপোর্ট দিয়েছে এখানে একটা সিগনিফিক্যান্ট কয়েকটি দিক আছে। প্রথম কথা হচ্ছে, তারা মোটামুটিভাবে আমি মনে করি ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এই গুম কমিশনের পদক্ষেপটি একটা। মানবতা বিরোধী অপরাধ তো অনেক অপরাধী আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ আমি মনে করি গুম। একজন মানুষকে আপনি যদি তাৎক্ষণিকভাবে সরাসরি গুলি করে মেরে ফেলেন, তার চেয়েই তো গুমের বিষয়টা অনেক বেশি মানবতা বিরোধী হিসেবে গণ্য হতে পারে। এই কারণে, কারণ তার পরিবার, এই তার স্বজন কি কি বেঁচে আছে না মারা গেছে, তার পরিবার কি করবে, তার জন্য কি শোক করবে নাকি অপেক্ষা করবে, তার জন্য কি তার উত্তরাধিকার নির্ধারণ করবে নাকি নির্ধারিত হবে না, এই বিষয়গুলো যে তার ওই ভুক্তভোগী পরিবার ছাড়া কাউকে কিন্তু বোঝানো যাবে না। এই কমিশনটি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। আমরা দেখছি যে আজকের যে রিপোর্টটির কথা আপনি উল্লেখ করলেন, সেই রিপোর্টে একটা সংখ্যা আমরা জানতে পারলাম যে 1550-র মতো আবেদন ছিল, এর মধ্যে 1000-এর মতো আবেদন ইতিমধ্যে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে। 1752টি ছিল 1000-এর, হ্যাঁ 1752টির জায়গায় 1000-এর মতো তারা পরীক্ষা নিরীক্ষা করেছে। এবং তার চাইতে গুরুত্বপূর্ণ হলো যে তারা বলছে যে প্রায় সকল বাহিনীই কম বেশি, এটা আমরা জানতাম, কিন্তু এখন এটা প্রমাণিত আকারে আসছে, তাদের কাছে তথ্য আকারে আসছে, কিন্তু আমরা জানতাম যে প্রত্যেকটা বাহিনী কম বেশি এই গুমের সাথে জড়িত ছিল। শেখ হাসিনার লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে প্রত্যেকটা বাহিনী। এই যে র্যাব, যে র্যাবের বিরুদ্ধে এত বড় অভিযোগ নিষেধাজ্ঞা আসলো, এই র্যাবটি কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ দমনের জন্য গঠিত হয় নাই। বিএনপির সময়ে যে বিএনপিকে দোষারোপ করা হয়, র্যাব তো বিএনপি গঠন করছে, বিএনপির সময়ে কিন্তু র্যাবটা শুধুমাত্র চিহ্নিত অপরাধী দমনের জন্য এই র্যাবটা এলিট ফোর্স হিসেবে আলাদা একটা ফোর্স করা তখন প্রয়োজন হয়েছে, যে সত্য পেশাদার যে অপরাধী যারা পেশা, তাদের পেশাটাই অপরাধ করে, তাদের দমনের জন্য। কিন্তু এই বিএনপির পরে এই বাহিনীটাকে একদম রাজনৈতিক হাতিয়ার হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন নিশ্চিহ্ন করার কাজে এটা ব্যবহার হয়েছে এবং ক্ষমতার গদি টিকানোর কাজে ব্যবহার। এই জন্য এখন আপনি একটা ইনস্ট্রুমেন্ট কিভাবে ব্যবহার করবেন এটা
এইটার উপর কিন্তু অনেকখানি নির্ভর করে। আপনি ভালো কাজেও ব্যবহার করতে পারেন, খারাপ কাজেও ব্যবহার করতে। আপনার হাতে একটা মোবাইল আছে, আপনি সেখানে পর্ন দেখতে পারেন, আবার সেটা দিয়ে আপনি সৃজনশীল কাজ কোরআন তেলাওয়াতও শুনতে পারেন। এখন আপনি কিভাবে ব্যবহার করছেন এটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। এবং এখানে আরেকটাই বিষয় আমি যেটা শুনলাম যে আপনার তথ্য থেকে, যে সেখানে তারা একটা ফিগার দিয়েছে যে এই বাহিনীগুলোর কতজন সদস্য এটার সাথে জড়িত ছিল। প্রাথমিকভাবে হয়তো তারা সব কিছু যে তাদের হাতে এখনো চলে আসছে সব তথ্য তা না, কিন্তু যতটুকু এসছে আমি মনে করি এটা একটা অগ্রগতি। এবং এদেরকে এই যে 200 কতজন যাদেরকে তারা চিহ্নিত করতে পেরেছে, এদেরকে আইনের আওতায় আনার ক্ষেত্রেও আমরা শুনতে পাচ্ছি যে নানান বাধার সৃষ্টি করা হচ্ছে। তাদেরকে গ্রেপ্তারের ক্ষেত্রে যেটা বিভিন্ন বাহিনীর যারা এরা জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে যখন আইনের আওতায় আনবে নানান ধরনের প্রতিবন্ধকতার কথা আমরা শুনতে পাই। আমি মনে করি যে যেই বাহিনী থেকে যেখান থেকে এই প্রতিবন্ধকতা আসুক না কেন, এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং তাদের বিচারের ক্ষেত্রে কোনো বাধা থাকা, কারো পক্ষ থেকে কোনো বাধা তৈরি হওয়া ঠিক হবে না। ওকে, আলাল ভাই, আপনার কাছে ছোট্ট একটি বক্তব্য নিয়ে আমরা একটু বিরতিতে যাব। সেটি হচ্ছে আজকে যে সংবাদ সম্মেলনের কথা শুরুতেই বলেছিলাম, যে সেখানে বলা হয়েছে যে সরকারের প্রতিটি বাহিনীর সদস্যরাই কম বেশি গুমের সঙ্গে জড়িত ছিল। আবার এটিও বলা হয়েছে কিছু লোকের জন্য পুরো বাহিনীকে আতঙ্কিত না হওয়ারও একটা অনুরোধ করেছে, যেটি আমরা সেনা প্রধানের বক্তব্যেও এর আগে শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু প্রতিটি বাহিনী কম বেশি জড়িত ছিল, পুলিশ বাহিনী বিভিন্ন ক্ষেত্রে যে অপকর্মের সাথে জড়িত ছিল, সে কারণে পুলিশ বাহিনীকে সংস্কারের জন্য কমিশন করা হয়েছে এবং সে কার্যক্রমও চলছে। তো বাকি যে বাহিনীগুলো এর সাথে জড়িত ছিল তাদেরকে আসলে আতঙ্কিত হলো না, কিন্তু তাদের সংশোধন তো হতে হবে। কিভাবে করা সম্ভব? দেখুন, এখানে একটা জিনিস মানে খুব গভীর আলোচনা হচ্ছে, তো আমি একটা ছোট্ট একটা জোক বলে তারপরে শুরু করি। ছিনতাইকারীদের কবলে পড়লো একজন ব্যক্তি, ধরেন তার নাম মিস্টার কলিম। জি। তো অনেকক্ষণ ধস্তাধস্তির পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে মানিব্যাগটা যখন নেয়ার পরে দেখলো তাতে মাত্র 100 টাকা আছে। তখন ছিনতাইকারীরা গালিগালাজ শুরু করলো, হারামজাদা, কঞ্জুস, 100 টাকার জন্য এত কিছু করলি, এত সময় নষ্ট করলি আমাদের, বলে ব্যাগটা ছুঁড়ে মেরে চলে গেল। তখন করিম সাহেব উত্তরে বলছিল যে না, আমি আসলে ভয় পাচ্ছিলাম আমার পায়ের মোজার মধ্যে 2000 টাকা লুকোনো আছে, ওটা আবার নিয়ে যান কিনা। বুঝেছেন? তো অবস্থাটা দাঁড়িয়েছে এই যে জিনিসগুলোকে আমরা দৃশ্যমান করতে পারিনি, এই সরকার অন্তত সেগুলোকে একটা দৃশ্যপটে নিয়ে এসেছে। এক্স্যাক্টলি। এইটাই সরকার অবশ্যই কৃতিত্বের দাবি রাখে। এবং এই দৃশ্যপটে আনার পরবর্তী তৎপরতাটা কি, সেটা কিন্তু মেলাতে হবে। কারণ আমরা দেখছি যে এই সরকারের গঠিত কমিশনগুলোর মধ্যে কোনো কমিশন খুব ভালো পারফর্ম করছে, আবার কোনো কমিশন একদম নীরব নিশ্চল হয়ে বসে আছে। কি করছে তারা আমরা বুঝতে পারছি না। তবে জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের যে রিপোর্টটা এসেছে গুম সংক্রান্ত ব্যাপারে, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যেটা, তারা একটা কাজ করতে পারে, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো জাতিসংঘের সদস্য, তাদের উপর একটা চাপ সৃষ্টি করতে পারে যে তোমাদের এখানে কারা কারা আছে তাদেরকে অবিলম্বে প্রকাশ্যে আনো এবং বাংলাদেশে ফেরত পাঠাও, তোমাদের পারস্পরিক বন্দি বিনিময় চুক্তির শর্ত মেনে। এবং জাতিসংঘের সদস্য দেশ হিসাবে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন যে তথ্য পেয়েছে তাতে তোমাদের এইখানে এই ঘাঁটি আছে, সেখান থেকে তাদেরকে মুক্ত করে দাও। এই দুটো কাজের ব্যাপারে সরকারের ইমিডিয়েট দৃষ্টি দেওয়া উচিত আমি মনে করি। আমি একটু মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। আজকে জাতীয় নাগরিক পার্টি তারা গত মাসের অর্থাৎ দুদিন আগে 28 তারিখে তারা আনুষ্ঠানিকভাবে তাদের আত্মপ্রকাশ করেছে এবং তারপর তারা আজকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করছে জাতীয় স্মৃতিসৌধে তারা ফুল দেওয়ার মধ্য দিয়ে। এবং সেখানে নাহিদ ইসলাম বেশ কিছু বক্তব্য দিয়েছেন, তাদের আহ্বায়ক। সেখানে নাহিদ ইসলাম একটি বক্তব্য খুবই উল্লেখযোগ্য, যে শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা 24-এর অভ্যুত্থানে রক্ত দেয়নি, গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ এবং নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই। আমি দ্বিতীয় লাইনের ব্যাখ্যা আপনার কাছে একটু পরে আসব, যে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ কিভাবে নতুন সংবিধান হবে, কিন্তু এই লাইনটি একটু জানতে চাই যে তাদের এই বক্তব্যের সঙ্গে আপনি কতটুকু একমত, কিংবা কোনো সংশোধন বা আপনার কোনো যোগ বিয়োগ আছে কিনা, যে শুধুমাত্র সরকার পরিবর্তন বা নির্বাচনের জন্য ছাত্র জনতার এই অভ্যুত্থান হয়নি। নিঃসন্দেহে তাদের এই কথার সঙ্গে তো আমি পুরোপুরি একমত, শতভাগ একমত। জি। 1971-এর মুক্তিযুদ্ধও কিন্তু শুধুমাত্র একটা দলকে ক্ষমতায় আনার জন্য হয়নি। 90-এর গণ অভ্যুত্থানও কিন্তু সামরিক স্বৈরতন্ত্র আর এদেশে না আসে সেই প্রচেষ্টা নিয়েই হয়েছিল। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে দেখা গেছে যে সেইখানটা আমাদের
অতীতে যারা আমরা দেশ পরিচালনা করেছি আমাদের ভুল ত্রুটির কারণে বা আমাদের অবহেলার কারণে জিনিসগুলো ওই ফরম্যাটে মানুষের প্রত্যাশিত ফরম্যাটে আমরা নিয়ে আসতে পারিনি। সেদিক থেকে তার কথাটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গাটায় বিএনপি এবং আন্দোলনরত সমমনা দলগুলোর পক্ষ থেকে কিছু প্রস্তাবনা কিন্তু দেওয়া হয়েছে, যেটা এই ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে সবচেয়ে বেশি আলোচিত সংস্কার। এই সংস্কারের পায়োনিয়ার কিন্তু বিএনপি। 31 দফা, হ্যাঁ, শুধু 31 দফা না, বেগম খালেদা জিয়া 2030 ভিশন, শহীদ জিয়াউর রহমানের 19 দফা, শহীদ জিয়াউর রহমানের যে মহিলা বিষয়ক মন্ত্রণালয়, তারপরে আপনার বিদেশে লোক পাঠানো, গার্মেন্টসের যে নতুন দিগন্ত উন্মোচন, এই কৃষিক্ষেত্রে তার অবদান, গঙ্গার পানির ন্যায্য হিস্সা, ফারাক্কা নিয়ে তার কথা বলা থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার 2030 ভিশন এবং বেগম খালেদা জিয়ার সর্বশেষ প্রধানমন্ত্রীত্বে থাকাকালীন সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দিস ইজ ভেরি ইনোভেটিভ। এগুলোই তো সংস্কার। তো সেই সংস্কারের মধ্যেই তো এই জিনিসগুলো চলে আসবে যে না, রাষ্ট্র শুধুমাত্র ক্ষমতার পরিবর্তন করে কিছু লোক সরে যাবে, কিছু লোক আসবে, তা না। এই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের জন্য বিএনপি তো অঙ্গীকারাবদ্ধ, আন্দোলনরত দলগুলো অঙ্গীকারাবদ্ধ। এবং সেখানে এই 31 দফার মধ্যে আপনি যে 31 দফার কথা বললেন, জি, 31 দফার উপসংহারে একটা ওপেন ইনভাইটেশন আছে টু দি নেশন। রাষ্ট্রচিন্তক যারা, দেশপ্রেমিক যারা, যারা বিভিন্ন বিষয় নিয়ে ভাবেন, ভালো দর্শন শাস্ত্র ধারণ করেন, তাদের কাছে একটা আহ্বান জানানো আছে যে আরও যদি কোনো ভালো জিনিস স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, তারপরে নারী উন্নয়নের ক্ষেত্রে, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আরও কোনো ভালো প্রস্তাবনা থাকে, দেন আমরা সেটা গ্রহণ করব। সেই সুরেই কিন্তু কথা বলেছেন নাহিদ ইসলাম সাহেব। তো এখানে তো সুরের মিলের কেন একটু ডিফারেন্স পাই, কারণ হচ্ছে কি ছাত্র নেতাদের সঙ্গে বা যারা অভ্যুত্থানের যারা সংগঠক ছিল তাদের সঙ্গে, বৈষম্য বিরোধী ছাত্র, এখন তো আর জাতীয় নাগরিক পার্টি বলি তাদেরকে, তাদের কাছে কিন্তু এই বক্তব্যটি তারা প্রায় দেয় এবং সেটির উত্তর যদি আপনি দিতে চান দিতে পারেন। সেটি হচ্ছে যে যদি বিএনপির এই যে থিঙ্কিং, বিএনপির 31 দফা মেনে নেওয়া হয় বা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা ভাবে বা আওয়ামী লীগকে বিএনপির ডাকে সরানোর কথা চিন্তা করত, তাহলে সেটি 28শে অক্টোবর হতে পারত। সেটি যে নির্বাচনটি 24-এ শুরুতে হয়েছে সেই নির্বাচনের আগে হতো। যেহেতু সেটি হয়নি এবং যেহেতু সেটি কোনো নির্বাচনের প্রেক্ষাপটে হয়নি এবং এটি কোটা আন্দোলনের একটি প্রেক্ষাপটে পরবর্তীতে এক দফায় যে 24 আগস্টে যে হচ্ছে, সুতরাং এখন বিএনপি কি বলে সে তার থেকেও গুরুত্বপূর্ণ তারা কি বলে সেটি একটি জায়গা, এরকম একটি কনফ্লিক্টের জায়গা বা দেখা যায় বা একটা প্রশ্ন আছে এই জায়গাটা নিয়ে। না, এটা শোনেন, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন বাবার চিন্তার সঙ্গে তার নাও মিলতে পারে। বিশ্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, যাকে শহীদ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন এবং তাকে এখানে থাকার জন্য আবাসনের ব্যবস্থাও করেছিলেন, তিনি একটা কথা বলেছেন যে কথাটি সারা জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। উনি বলেছেন 70 বছর বয়সে এসে কেউ যদি 20 বছরের চিন্তা করে, 20 বছরের ভাবনাগুলোকে মেলাতে যায়, তাহলে সে 50 বছর হারিয়ে ফেললো তার জীবন থেকে। 70 বছরের মানুষের দৃষ্টিভঙ্গি আর 20 বছরের মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু একরকম হবে না। আপনি পদ্মা, মেঘনা একত্রে গিয়ে মিলিত হয়েছে হাইমচরের ওইখানে, চাঁদপুরে, সেখানে কিন্তু দুটোর আলাদা স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু একটা ঘোলা পানি, একটা পরিষ্কার পানি। সমস্যা কোথায়? কোনো সমস্যা তো আমি দেখছি না। সবকিছুর ঊর্ধ্বে যদি রাষ্ট্রীয় স্বার্থ থাকে সেখানে কোনো সমস্যা তো নেই, কারো মাতব্বরির তো এখানে প্রয়োজন নাই। তবে সংস্কারের পায়োনিয়ার বিএনপি এইটাকে স্বীকার করতে হবে। কোটা আন্দোলনের কথা আপনি বলেছেন, কোটা আন্দোলন তো নুরুল হক নূর এবং অন্যান্যদের নেতৃত্ব হয়েছিল। এই কোটা আন্দোলনের দাবি যেদিন সংসদে মেনে নেওয়া হয়, নিরাপদ সড়ক আন্দোলনের দাবি, একই দিনে সংসদে সবচেয়ে খারাপ একটি আইন পাস হয়েছে ওইটার আন্ডার কাভারেজে, গোপনে, সেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা ভুক্তভোগী আমরা সবাই, আব্দুল্লাহ ভাই সহ আমি নিজে, অসংখ্য এখনো সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলো আমার ঢাকার বাইরে এখনো আমার এগুলো পরিচর্যা করতে হয়। তো এটা হলো নিয়ত কিরকম আর কি, তার উপরে নির্ভর করে। আচ্ছা, এই বিষয়ে একটু আব্দুল্লাহ ভাই আপনার কাছে একটু, যেমন একটি কথা নাহিদ ইসলামের কথা বললাম, তার আগে আমরা আরেকটি সংবাদ দেখছিলাম যে আপনার সাজিস আলম, তিনি জুলাই শহীদদের কবর জিয়ারতের পরে বলেছেন, যতদিন খুনি হাসিনার ফাঁসি না দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের কথা না বলে। এখন কথা হচ্ছে যে আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাই, দেশের বিদ্যমান বাস্তবতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং অন্য যে মামলাগুলো হয়েছে শেখ হাসিনা সহ গত সরকারের যারা এই মানে হত্যার অভিযোগে যাদেরকে গ্রেফতার রয়েছে কিংবা পলাতক আছে, তো সেই জায়গায় আসলে তাদের ফাঁসি কি আসলে নির্বাচনের আগে বা এরকম রায় কি আসলে নির্বাচনের আগে হওয়া সম্ভব বলে মনে হয় কিনা আপনার কাছে?
আমি বিশ্বাস করি সম্ভব। আমি বিশ্বাস করি সম্ভব এই কারণেই, কারণ ইতিমধ্যেই আমরা যে আভাস পেয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর যে টাইমলাইনের কথা বলেছেন তাতেও আমরা আশাবাদী। আমরা আশাবাদী। আসলে এই বিতর্কটা আসছে কেন, যেটা আলাল ভাই খুব সুন্দর করে বললেন যে আমরা সংস্কার নিয়ে আমরা বলছি যে নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে তিনি যেভাবে বিশ্লেষণ করলেন, এবং সার্জিস আলম তিনি আরও একটু কড়া ভাষায় বললেন যে নির্বাচন, যেহেতু নির্বাচনের ব্যাপারে সবচাইতে এই মুহূর্তে সোচ্চার হচ্ছে ক্ষমতার দাবিদার, সবচেয়ে বেশি বড় দাবিদার রাজনৈতিক দল বিএনপি। তো এটাকে আমরা বিএনপি এবং এই যে ছাত্র নেতাদের যে দল হলো বা জামাত ইসলামী বা এই মুহূর্তে যারা আওয়ামী লীগ ছাড়া যে দলগুলো, রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সত্যিকারে সক্রিয় আছে, তাদের মধ্যে নির্বাচন, সংস্কার এবং এই যে সাজা বা যারা অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা, তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে মৌলিক জায়গা থেকে কোনো পার্থক্যের জায়গা নাই। কিন্তু বিএনপি কি শেখ হাসিনার উপযুক্ত শাস্তি চায় না? সবচেয়ে বেশি চায়। সবচেয়ে বেশি চাওয়ার কথা, কারণ গত 15 বছরে তারাই নির্যাতিত, সবচেয়ে বেশি নির্যাতিত রাজনৈতিক দলের নাম বিএনপি, যেহেতু বড় দল, সবচাইতে লক্ষ লক্ষ মামলার সম্মুখীন হয়েছে। দিনের পর দিন আলাল ভাইদেরকে আমরা দেখেছি যে কোর্টেই দিন মাসের অধিকাংশ সময় কোর্টেই কেটেছে। সকালবেলা আমাদেরও কোর্টে আমাদের দেখা হয়েছে, আমরা সংবাদকর্মী হয়েও নানান মামলা ফেস করতে গিয়ে আমাদেরকেও দেখা হয়েছে। একই সঙ্গে জামাত ইসলামী নিপীড়নের শিকার হয়েছে, নানান তাদের খুন গুম হত্যার শিকার হয়েছে। তো এই যে দলগুলো শেখ হাসিনাতে এইভাবে মানে কি বলবো, এটা কোনো সংজ্ঞায়িত করা যাবে না কি পরিবার নিপীড়নের ভাষায়, মানে সেভাবে এক কথায় বলার মতো, হ্যাঁ, মানবতা বিরোধী কর্মকাণ্ডের শিকার হয়েছে। তো সেই জায়গাটাতে তারা নিশ্চয়ই, শুধু সার্জিস আলম চাইবেন কেন শেখ হাসিনার পাশে, তারা তো চাওয়ার কথা। কিন্তু এখানে আমি মনে করি আলাল ভাইদের বা বিএনপির ক্ষেত্রে একটা বিষয়, মানে পাবলিক পারসেপশন একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। পাবলিক পারসেপশন এমনটা দাঁড়াচ্ছে কিনা তাদের ভাবার দরকার আছে যে তারা শেখ হাসিনার বিচারের চাইতে নির্বাচনের কথা বেশি বলছেন কিনা। নির্বাচন নিঃসন্দেহে যে কোনো একটি নির্বাচিত সরকারের বিকল্প নির্বাচিত সরকার, দ্রুত নির্বাচন হলে একটা স্থিতিশীল সরকার হবে, রাষ্ট্রে স্থিতিশীলতা আসবে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জায়গাটাতে রাষ্ট্র এসছে, এখানে মানুষ যে কথাটি সার্জিস নাহিদ ইসলাম বলছেন যে শুধুমাত্র একটা সরকার থেকে সরকার পরিবর্তনের জন্য, এটা বহুলাংশে আপনার সত্য, আপনাকে স্বীকার করতে হবে যে মানুষের মধ্যে একটা প্রত্যাশা দাঁড়িয়েছে যে আবার যাতে যে কোনো দলই হোক, সেটা একটা এখন নেক্সটে বিএনপি আসার সম্ভাবনা আছে বলে এই কথাটা বললে হয়তো বিএনপি নেতৃত্বের অনেকের কাছে মনে হতে পারে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে তারা আবার ফ্যাসিস্ট হয় কিনা। বিষয়টা তা না। বিষয়টা হলো যে কোনো সরকারি ভবিষ্যতে যাতে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হতে না পারে সেটা নিশ্চিত করা। সংস্কারের মূল জায়গাটা কিন্তু এই জায়গাটাতে জোর দেওয়া হচ্ছে। আরেকটা জায়গা যেটা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন, 5 বছর অন্তর 5 বছর পর পর একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে যে নির্বাচনটা জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে, জনগণের জনমতের প্রতিফলন থাকবে এবং তাদের সত্যিকারের তাদের প্রতিনিধি নির্বাচিত হবে, তাদের প্রতিনিধি সংসদে যাবে। এইটা এনশিওর করার জন্য নির্বাচনী কাঠামোগত যে সংস্কারের জায়গাগুলো, এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে যে যাতে এটা। এখন এই জায়গাগুলো আমরা সংস্কার কমিশন গঠন হয়েছে, তাদের প্রস্তাবনা এসছে, কিন্তু সেই জায়গার গতির জায়গাটা নিয়েও প্রশ্ন আছে যে এই সংস্কারের কার্যক্রমের গতিটা কি মন্থর কিনা। এই মন্থর গতি কোন যে জায়গাটাতে আছে সেখানে গতি আনা সরকারের দায়িত্ব এবং সংশ্লিষ্ট সবার দায়িত্ব। এবং বিএনপিও শুধু নির্বাচনটা দ্রুত নির্বাচন না দিলে এ হবে সে হবে, এই বক্তব্যগুলো বিএনপির নেতৃবৃন্দের মুখ দিয়ে আসছে। তাদের এই দাবি ন্যায্য, তারা নির্বাচন চাইতেই পারেন, কিন্তু সাথে সাথে তাদের এই কথাগুলো আসা দরকার যে নির্বাচনটা কিভাবে হবে। আমরা কি আরেকটা যেনতন নির্বাচনের কথা বলছি না তো? যেনতন নির্বাচন যদি না চাই তাহলে নির্বাচনের প্রক্রিয়ায় যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো যত দ্রুত নিরসন করা যায় সেটার ব্যাপারেও বিএনপি নেতৃত্ব থেকে বক্তব্যটা জোরালো, আরো হয়তো দিচ্ছেন কিন্তু আরো জোরালো ভাবে সামনে। কিন্তু আমরা শিরোনাম দেখছি রেগুলারই যে নির্বাচন নিয়ে একটু আপনার কাছেই জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে সেই প্রতিষ্ঠার দিন থেকে জাতীয় নাগরিক পার্টি, আজকেও নাগরিক পার্টি একই কথা বলেছে যে সেকেন্ড রিপাবলিক বা নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ এবং নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই, এবং তারা গণপরিষদ গঠনের কথাও বলেছে এবং সংবিধান পুনর্লিখনের জন্য। সেটি আসলে কিভাবে পসিবল?
তাদের এখানে দুইটা বিষয়, আমি তো সেটা তারা ভালো, তাদের একজন না, না, থাকলে না। ভালো ব্যাখ্যা করতে পারে। আমি যেটা পর্যবেক্ষণে দেখছি সেটা হচ্ছে যে যেহেতু আপনি নির্বাচনের হ্যাঁ, কথা বললেন, হ্যাঁ, কিছু হ্যাঁ, কারেকশনের কথা বললেন, হ্যাঁ, তাই তারা বলবেন। যেটা মনে করছে, তাদের বক্তব্যের সারবত্তাটা আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে তারা মনে করে যে বর্তমান সংবিধানের এত বেশি দুর্বলতা রয়েছে, এই সংবিধানকে একেবারে মোটা দাগে এটাকে পুনর্বিন্যাস না করলে সত্যিকার অর্থে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জনগণ এভাবে অকাতরে সর্বস্তরে সকল পেশা সকল শ্রেণীর মানুষ কিন্তু ছাত্র জনতা জীবন দিয়েছে। এই আশা আকাঙ্ক্ষার জায়গাটাতে এই বর্তমান সংবিধানে যে দুর্বলতাগুলো রয়েছে এগুলার মোটা দাগে পুনর্বিন্যাস করতে হবে। এটা পুনর্লিখনের কথা কেউ কেউ বলছেন, পুনর্লিখন হবে না, একবারে সর্বোচ্চ মাত্রায় যতটুকু প্রয়োজন সেটা পুনর্বিন্যাস হবে, সংশোধন হবে, সেই বিষয়টা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু সেটা বিড়াল কি কালো না সাদা এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে প্রত্যাশার জায়গাটা যাতে সঠিকভাবে সেটা যে পূরণ হয়, এই জায়গাটা নিশ্চিত করা হলো মেন দায়িত্ব। আপনার যে সেকেন্ড রিপাবলিকের কথা যে কথাটি বলা হচ্ছে, এটা বিশ্বের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে সেটার উদাহরণ নিয়ে আমরা ইতিমধ্যে আমরা দেখছি যে এগুলো নিয়ে ডিবেট হচ্ছে, আলোচনা ফ্রান্সে হয়েছে, অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি হচ্ছে আব্দুল্লাহ ভাই, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেটা কতটুকু না কিভাবে হবে সেই প্রশ্নটি আমার, আমি আরো একটু স্পষ্ট করি আপনাকে, যে ধরেন আমাকে যদি এখন গণপরিষদ করতে হয় তাহলে তো রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত লাগবে যে আমরা সবাই সংবিধান সংশোধন না, আমরা সংবিধান পুনর্লিখন চাই, এই তো একটা ঐক্যমত লাগবে। সেই ঐক্যমতটায় যদি না আসে তাহলে আপনার এই মানে গণপরিষদ কিভাবে হবে? ঐকমত্যের তো কোনো বিকল্প নাই। গণপরিষদের প্রশ্নটা আসছে কেন? এটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে আসছে। এটা আসছে এই জন্য যে মনে করা হচ্ছে যে যদি নেক্সটে যারা ক্ষমতায় আসবে তারা এই যে প্রত্যাশিত যে সংস্কারগুলো ক্ষমতায় যাওয়ার পর তাদেরকে ভিন্ন রূপে দেখা যেতে পারে, তারা এই সংস্কারগুলো নিয়ে গড়িমসি করতে পারে, তারা এই সংস্কারগুলো আদৌ করবে কিনা, তাদের পক্ষে তাদের সুবিধা মতো যেসব সংস্কার করলে তাদের ক্ষমতা হুমকির মুখে পড়বে সেই সংস্কার নাও করতে পারে। এই যে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা, এটা কিন্তু রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা নিরসন করতে হবে। নিরসন করেই যা করার নিরসন করেই করতে হবে। গণপরিষদের প্রশ্নটা আসছে এই জন্য যে গণপরিষদের মধ্য দিয়ে আগেই যদি সংস্কারগুলোকে সাংবিধানিকভাবে সেটা অনুমোদন দিয়ে সংবিধানে সেটাকে স্থায়ী করা যায় তাহলে পরে চাইলেও হয়তো এটা করতে পারবে না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এরকম, যদি এখন গণপরিষদের মধ্য দিয়েও যদি এটা অনুমোদন হয় আর পরবর্তীতে ব্রুট মেজরিটিতে কেউ যদি আসে যা খুশি তাই তো সেই সংশোধনী আবার চেঞ্জ করতে পারবে। এই বাস্তবতাও তো বাংলাদেশে আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি সবার কাছে গ্রহণযোগ্য একটি বিষয় শুধুমাত্র গদি পাকাপোক্ত করার জন্য কিভাবে বাতিল করে দিল। তো এই বিষয়গুলো সবগুলো বিষয় আসলে ঐকমত্যের এবং নিজেদের মধ্যে সংহতি, ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি সকল রাজনৈতিক শক্তির মধ্যে এবং সামাজিক শক্তির মধ্যে, সুশীল সমাজের শক্তির মধ্যে এই জায়গাটাতে কিছু কমন জায়গাতে ঐকমত্যের কোনো বিকল্প নাই। এটাই আমাদের আমরা প্রত্যাশা। আলাল ভাই, আপনার কাছে কয়েকটা প্রশ্ন নিয়েই ফিরতে হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে জায়গাটি আব্দুল্লাহ ভাই কথা বলছিলেন তার একটি প্রসঙ্গে সার্জিসের বক্তব্য ধরেই কথা বলতে, যে এখানে বলেছিলেন যে এরকম একটি সন্দেহ বা এরকম একটি হতে পারে যে শেখ হাসিনা বা এরকম একটি ন্যারেটিভও তৈরি হচ্ছে কিনা যে শেখ হাসিনার বিচারের চেয়ে নির্বাচন বেশি চাই বিএনপি। আমি এটিকে যদি একটু ভিন্নভাবে বলি যে নাকি নির্বাচিত হয়ে শেখ হাসিনার বিচার করতে চাই বিএনপি। না, বিষয়টা এরকম না। ন্যারেটিভ শব্দটা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু খুব নতুন একটা উপাদান, খুব বেশি দিন হয় না এটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, গতকালকেই আইন উপদেষ্টা সাহেব বলেছেন যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো পাওয়া গেছে, অনেকগুলো সংস্কার কমিশনের, সেই রিপোর্টগুলোর মধ্যে থেকে নির্যাস নেওয়ার চেষ্টা করছে সরকার। সেটা আবার তাদের ক্যাবিনেট মিটিংয়ে পাস হবে, অর্থাৎ উপদেষ্টাদের 2 সপ্তাহের মতো বলেছেন, 2 সপ্তাহের মধ্যে এটা পাস করে একটা রূপরেখা জাতির সামনে পেশ করা হবে, যেটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা থাকবে। এটাকে পেন্ডিং রেখে আমি খুব সতর্কতার সাথে এই প্রসঙ্গে একটু কথা বলতে চাই, ওটার উপরে আস্থা রেখে। সেটা হচ্ছে যে আমরা যদি এইটাকে সেকেন্ড রিপাবলিক বলি তাহলে 1971-কে অবজ্ঞ করা হয়। ফার্স্ট রিপাবলিক না, ফার্স্ট রিপাবলিকের ব্যাপার আছে আবার সেখানে। ফার্স্ট রিপাবলিক বললেই আপনি সেখানে গণপরিষদের প্রসঙ্গ আসবে। গণপরিষদটা কি? গণপরিষদ মূলত নতুন দেশে সংবিধান তৈরি করার জন্য করা হয়। আমি বলি আপনাকে, শুধু এটুকু বললে হবে না তো। পার্লামেন্টও এলএফও যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করেছিলেন ইয়াহিয়া খান, সেটার মধ্যে অন্যতম শর্ত ছিল পাকিস্তানের অখণ্ডতায় যারা বিশ্বাস করে না তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল। এলএফওর আওতায় নির্বাচিত সরকার পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করে, সেই সরকার কি একটা স্বাধীন দেশের সরকার হিসেবে বৈধ? না,
সেটি নিয়ে বিতর্ক এখনো আছে। বিতর্ক এখনো আছে, কেউ কেউ করেনি সেটা ভিন্ন প্রশ্ন। তখন এখন সে প্রশ্ন উঠছে। এখন সে প্রশ্ন উঠছে। তখন দুইটা পার্লামেন্ট ছিল, এমপিএ মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, এমএনএ মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। জি, এই দুটোকে মিলে শেখ মুজিব ঘোষণা করলেন, দুটোকে মিলে হলো গণপরিষদ। এই গণপরিষদ যাচাই বাছাই করে বছর খানেক সময় নিয়ে একটা সংবিধান দিল। তারপরে এই দুটোকে মিলিয়ে প্রতিষ্ঠিত হলো জাতীয় সংসদ। অন্য জায়গার গণপরিষদের সাথে এই গণপরিষদ কিন্তু মিলবে না, কারণ 70-এর নির্বাচনের প্রেক্ষিতে গণপরিষদ গঠিত হয়েছে, যেটি স্বাধীন দেশের আগেই নির্বাচন। সংবিধানের কথা যদি আপনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ, যাকে মানে বৃহত্তম গণতান্ত্রিক ভোটারের দেশ বলা হয়, গণতান্ত্রিক দেশ কিনা জানি না, গণতান্ত্রিক ভোটারের দেশ, সেইখানে 47-এর স্বাধীনতার পরে তারা তাদের সংবিধান প্রণয়ন করেছে 9 বছর পর। দীর্ঘ 9 বছর রিসার্চ হয়েছে এখানে। এবং ডক্টর আম্বেদকরের মতো অত বড় পণ্ডিত, বিশ্ববরেণ্য পণ্ডিত, একজন দলিত শ্রেণীর মানুষ, তিনি কিন্তু এটার প্রধান ছিলেন। পাকিস্তানিরা এটাকে 5 বছর নিয়েছিল 47-এ। আমরা এত বড় রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পরে, 1 বছরও তো লাগে নাই আমাদের। সেটাই বললাম, এত বড় রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পরে 1 বছরের মাথায় আমরা একটা সংবিধান করলাম। এখন এই সংবিধানের খোল নলচে সবকিছু পাল্টে দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে তো আলাপ আলোচনা হচ্ছে। সংবিধান সংস্কার কমিশন যেটা করেছে, তাদের ওই রিপোর্টটাকে পেন্ডিং রাখি, যেটা আমি শুরুতেই বলেছি, রাখার পরে মন্তব্য করব। তবে আমাদের এই যে পরবর্তী প্রজন্মের যারা নেতৃত্ব আসছেন, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে সব কিছুকে একদম ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টাটা আসলে ঠিক না। সব কিছুর গভীরে যেতে হয়। এক ভদ্রলোক সারাদিন কর্মক্লান্ত শরীরে অফিস থেকে ফিরে খেতে বসে একটু মন্তব্য করলেন আর কি, যে তরকারিটা কেমন যেন আজকে বিষাদ লাগছে। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বিকট শব্দে চিৎকার করে উঠলেন, বললেন, দেখো, বাজে কথা বলবো না, খবরদার। এখন পর্যন্ত আমার এই তরকারি রান্নার উপরে 1200 জন লাইক দিয়েছে আমার ফেসবুকে, আর তুমি বলছো তরকারি বিষাদ। এটা হলো, কে এটাকে ভোগ করছে তাদের অনুভূতি যেরকম, কে প্রস্তুত করেছে তার অনুভূতি আর এক রকম, কারা শুনছে কিংবা দেখছে তাদের অনুভূতি কিন্তু আর এক রকম। এটাকে পরিষ্কার না করলে জিনিসের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে যাবে। আর এই প্রজন্মের ছেলেরা মেয়েরা সবাই তো ইনোভেটিভ, অনেক বেশি ইনোভেটিভ অনেক। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে 15, 16, 17 বছর ধরে জামাত ইসলামী যতটা নির্যাতিত হয়েছে, বিএনপি যতটা নির্যাতিত হয়েছে, এবং এরকম আর কোনো রাজনৈতিক দলের কিন্তু কেউ হয়নি। আর এই জুলাইয়ের যে অভ্যুত্থানের কথা আপনি বলেন, সেখানে জুলাইয়ের অভ্যুত্থানের 18 জুলাই পর্যন্ত, 22 জুলাই পর্যন্ত এই আজকের যারা নাগরিক পার্টি, ওই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের পক্ষ থেকে কিন্তু এই ধরনের কোনো প্রস্তাবনা ছিল না। আমাদের ছিল, সংস্কার প্রস্তাব ছিল, আমাদের ছিল, জামাত ইসলামীরও কিছু কিছু বক্তব্য ছিল, অন্যদের কিন্তু ছিল না। আমাদেরগুলোর সঙ্গে তো ডান বাম সবাই আছে। এদের এই সম্মেলনে এই যে বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি, তাদের সঙ্গে জাতীয় কি বলে নাগরিক পরিষদ আছে, ছাত্র আন্দোলন, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি দুটোই থাকবে তারা বলেছে। হ্যাঁ, দুটোই থাকবে তারা বলেছে। তাদের আত্মপ্রকাশের দিনে ইনকলাব ইনকলাব বারবার স্লোগানটা এসেছে না? ইনকলাব স্লোগান তো বাংলাদেশের মানুষেরা কখনো শোনেনি। তাহলে কি তারা বাম দিকে ঝুঁকে পড়েছে, নাকি তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে ডান দিকে ঝুঁকে পড়েছে? ঘোষণা করছে তারা মধ্যপন্থী দল। অনেকগুলো জিনিস কিন্তু খোলাসা হওয়ার বিষয় রয়েছে। এই যেহেতু আপনি বিদগ্ধ একজন রাজনীতিক, আপনার কাছে একটু বিদগ্ধ, মানে গত 15 বছরই তো বিদগ্ধ হয়ে গেছেন। আগেরটা বাদ দিলাম, যুব দলের সভাপতি থেকে শুরু করে তার ব্যাকগ্রাউন্ডের রাজনীতি বাদ দিলাম, বিরোধী দলে যে রাজনীতি করেছে সেখান থেকেই যদি, যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা এই শব্দ এবং রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? ধরেন বিএনপির সময় ছিল বাংলাদেশ জিন্দাবাদ, আওয়ামী লীগ এসে বলল বাংলাদেশ চিরজীবী হোক, এখন আবার শুনছি ইনকিলাব জিন্দাবাদ। আবার দেখা যাচ্ছে আওয়ামী লীগের দলের নামের ভিতরেই দুই অংশ, একটা লীগ ইংরেজি আর একটা আওয়ামী অন্য ভিন্ন ভাষা, হিন্দি অথবা উর্দু। তো এগুলো কি আসলে খুব বড় ম্যাটার করে কিনা? কারণ গত কয়েকদিন সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ নিয়ে কথা হচ্ছে। খুব বড় বিষয় করে না, কিন্তু নতুন কোন শিশু জন্ম নিলে তার নাম নিয়ে যদি বিতর্ক হয় যে আমি এটা রাখলাম, ওর ফুপু এটা রাখলো, ওর চাচা এটা রাখলো, তখন রাখতে পারে। কিন্তু সেখানে দেখতে হবে যে বাবা মা কি নাম রাখছেন, দ্যাট ইজ ফাইনাল। হ্যাঁ, ওইটাই তার অরিজিন, বুঝছেন? ওইটা হলো তার। এরকম বিতর্ক হয়, এটা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু বিষয়গুলো আসে তখনই যখন একটা নতুন একটা উদ্ভাবনী কথা আসে। যেমন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের কথা বলবেন না। আমাদের দেশের বিচার প্রক্রিয়া তো আমরা জানি, দেখেছি তো। শুধুমাত্র জামাত ইসলামীর নেতাদেরকে এবং বিএনপিরও একজন নেতা ছিলেন, দুজন নেতা ছিলেন, তাদেরকে একটা সাজানো মঞ্চের মতো করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কোনো প্রক্রিয়া মানা হয়নি। এখন শেখ হাসিনাকে ফাঁসি দিতে হলে ওরকম প্রক্রিয়া যেতে হবে।
সেখানে আমরা যাব কিনা এটা আমাদের আগে নিজে ধারণ করবো কিনা এটা কিন্তু গভীর বিশ্লেষণের বিষয় রয়েছে, নাকি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব। ওকে, এটা ক্লিয়ার। আরেকটা ব্যাপারে একটু আপনি বলবেন, যেহেতু আপনি আইনজ্ঞ প্লাস আইনজীবীও, সেটি হচ্ছে যে প্র্যাকটিস করেন বা না করেন আইনের ব্যাপারে অনেক আপনি জানেন। আমি একটু বলতে চাই যে আমি ধরেন বাংলাদেশের এই মুহূর্তে স্টুডেন্টরা বা নাগরিক পার্টি তারা চাচ্ছে যে কনস্টিটিউশনটাকে নতুন করে লিখবে। এখন প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আগে থেকেই রাজনীতি করছে তাদের কাছ থেকে কেউ কেউ এটি চায়, কেউ কেউ আবার চায় হচ্ছে যে না, সংবিধান নতুন করে লেখার দরকার নেই, সংবিধান কিছু মৌলিক জায়গায় কারেকশন করলে হয়। যদিও মৌলিক জায়গায় কারেকশন করার সুযোগ এই সংবিধানের ৭-এর ক অথবা গ ধারা অনুযায়ী যাবে না, কিছু প্রচ্ছদ অনুচ্ছেদ বলাই আছে এগুলো পরিবর্তন করা যাবে না। তারপরেও আমার প্রশ্ন, তারপরেও যদি সংশোধন করতে চাই কিংবা পুনর্লিখন করতে চাই, সেক্ষেত্রে গণপরিষদে যাওয়ার আগে মানে এটি জনগণ চায় কিনা সেটির কোনো হানা ভোট কিংবা এরকম কোনো কি প্রক্রিয়া এটা হতে পারে? ধরেন আমরা এখন সংবিধান নতুন করে লিখব, কি প্রক্রিয়া লিখব? না, প্রক্রিয়াটা হচ্ছে বিবিধ। আচ্ছা, বিবিধ আপনাকে বলি, প্রক্রিয়ার অনেকগুলো দিক আছে। যেমন রেফারেন্ডাম, আপনি যেটা বলেছেন, রেফারেন্ডাম তো আমাদের সংবিধানে ছিল, পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার আছে সেটাকে হ্যাঁ হ্যাঁ আপনার তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে ওটা ফিরে এসেছে, সেইটাকে ফ্যাসিস্ট সরকার বাতিল করে দিয়েছিল। জি। এই ৭-এর ক ৭-এর গ যেটা আপনি বললেন, ক খ গ যেগুলো আছে, এগুলো ওই ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করা। এগুলোর ব্যাপারে কোনো বিরোধিতা এই যে জাতীয় নাগরিক পার্টি কিংবা জামাত কিংবা বিএনপির মধ্যে থাকবে এমনটা আমরা মনে করি না, কারণ আমাদের মধ্যে তো কথাবার্তা হয় কোনো না কোনো অনুষ্ঠানে। কিন্তু বিষয়টা দাঁড়িয়েছে এই যে সামগ্রিকভাবে সংবিধান যদি আপনি সংস্কার করতে যান এবং সেইখানে গণপরিষদের প্রসঙ্গটা আসে, তাহলে কয়েকটা প্রশ্ন অটো প্রসেসে চলে আসে। যেমন একটি সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে ৪টি প্রদেশে ভাগ করা হোক। তাহলে কি ৪টি প্রদেশের নির্বাচন হবে? না, ৪টি প্রদেশের নির্বাচন হবে এবং সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ হলে জাতীয় সংসদ মিলিয়ে একটা গণপরিষদ হবে। আরও কিন্তু পিছিয়ে গেলাম তাহলে আমরা। উনি মনে হয় প্রশাসনিক ক্ষেত্রে বলেছে না, এবং প্রশাসনিক ক্ষেত্রে বলুক, ওই জন্যই তো আবার আমি রিপিট করলাম যে আসিফ নজরুলের ভাষ্য মতো ওইটার অপেক্ষায় আমরা থাকি। আরেকটা জিনিস হলো যে আপনি এই যে আলাপ আলোচনা যেগুলো হচ্ছে, এগুলোর মধ্যে থেকে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করার একটা সুযোগ আমরা সবাই কিন্তু পাচ্ছি। জাতীয় সংসদ বলেন বা যেটাই বলেন, রাজনীতিবিদদের কিংবা নির্বাচিত জনপ্রতিনিধিদের যে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতাটা, এটা কিন্তু আর কারো নাই, কোনো ধর্মীয় নেতার নাই, এইটা কোনো আমলার নাই, কোনো সেনা কর্মকর্তার নাই, কোনো র্যাবের অফিসারের নাই, কোনো পুলিশ কর্মকর্তার নাই, নির্বাচিত জনপ্রতিনিধির আছে। আমি নির্বাচিত হয়েছি, আপনি বা আবদুল্লাহ ভাই নির্বাচিত হয়েছেন, ভোর রাতে গিয়ে আপনার বাসায় দরজার করা নেড়ে বলবে আপনার কাছে এটা বললাম, আপনি মানুষকে কথা দিচ্ছেন যে এটা করে দিবেন, করলেন না কেন? আর কারো বেলায় কিন্তু স্কোপটা নাই। ওই কারণেই আমরা নির্বাচনটার কথা বলছি যে জবাবদিহিতামূলক সরকারের কাছে যাক, কারণ এই সরকারের বাণিজ্য উপদেষ্টা বলছেন ৭ দিনের মধ্যে দ্রব্যমূল্য কমে যাবে, আরও উল্টো বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে, আরও ঝামেলা বাড়ছে। প্রধান উপদেষ্টা বললেন যে আইন শৃঙ্খলা অবনতি হয়নি, আগের অবস্থায় আছে। তার মানে কি আগের অবস্থা মানে কি হাসিনার আমলে যেটা ছিল সেইটা আছে? আগের বলতে তো তাই বোঝায়, হাসিনার পরেই তো এই সরকার। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে জবাবদিহিতা করার জন্যই নির্বাচিত জনপ্রতিনিধিদের আগে প্রয়োজন। সেই কারণে আমরা নির্বাচন করছি, অন্য কোনো কারণ নেই। আচ্ছা, অনেকক্ষণ পরে আপনার কাছে আসলাম এবং সেই সাথে আমাদের শেষও করতে হচ্ছে। আপনি একটু সংক্ষেপে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবেন। আপনি অনেক সাংবাদিক নেতা প্লাস দীর্ঘদিনের সাংবাদিক, এরকম রাজনৈতিক প্রেক্ষাপট যদিও এর আগে হয়েছে কিনা জানি না, 1/11-এর সময় এরকম সংস্কারের কিছু কথাবার্তা এসেছিল, বাট এটি যেহেতু একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে একটি সরকার, সেখানে সংস্কারের কথাও আছে, যে সংস্কারের বিষয়গুলো কিছুতে সব দল একমত, কিছু নির্বাচনের পরে করতে চায়, আবার স্টুডেন্টরা কিছু জিনিস আগেই চায়। এরকম একটা বাস্তবতায় প্রধান উপদেষ্টাও গতকালকে বলছিলেন যে ঐক্যমত্য কমিশনের সাথে যে সংস্কার ইস্যুতে যে সংলাপ, সেটি তো এখনো শুরু করতে পারলাম না, রোজার ভিতরে শুরু করার কথা ছিল। তো এই সার্বিক বাস্তবতায় আগামীর বাংলাদেশে আপনি সময় মতো, অর্থাৎ সময় মতো শব্দটা এই কারণে বলি, এবছরের শেষে অথবা 26-এর মাঝামাঝির ভেতরে নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারের পথে বাংলাদেশ হাঁটতে যাচ্ছে কিনা, নাকি অন্য কোনো দিকে যাচ্ছে? নিশ্চয়ই আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি যে আমরা কম বেশি সংস্কার, কিছু ইস্যুতে হয়তো আমাদের মতকে পৌঁছা কঠিন হবে, কিন্তু কিছু সংস্কার আমি বিশ্বাস করি যে বছরের মধ্যেই কিছু সংস্কার হবে। এবং নির্বাচনটা যদি ডিসেম্বর একটা ডেডলাইন আছে, ডিসেম্বরের মধ্যেও হতে পারে, বড় জোর এটা পিছালেও হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির পরে যাবে না, আমি ধারণা করি সার্বিক যে পরিস্থিতি
তাতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার আগে সংস্কার এবং কিছু বিচারও আশা করা যায় সম্পন্ন করা যাবে। বিশেষ করে বিচারের গতির ক্ষেত্রে যে জায়গাটাতে আমরা সমস্যা দেখছি সেটা হলো আমাদের এখানে মানে প্রশাসন যন্ত্রের মধ্যে এখনো পর্যন্ত পতিত সরকারের যে দোসররা রয়ে গেছে তারা কিন্তু খুব সুকৌশলে কিন্তু নানানভাবে কিন্তু এই বিচার প্রক্রিয়াটাকে প্রলম্বিত করার চেষ্টা আছে। এগুলো ওভারকাম করতে গিয়ে যেখান থেকে যেসব জায়গা থেকে অত্যন্ত উদারভাবে সহযোগিতা পাওয়ার কথা সেসব জায়গায় উদারভাবে সহযোগিতাটা আসছে না বলে আমরা জানতে পারছি। ব্যক্তিগত আলাপ আলোচনায় আমরা যারা বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছে তারা তো অনেকেই আমাদের খুব ঘনিষ্ঠ মানুষজন, তাদের সাথে যখন কথা হয় তখন আমরা জানতে পারি যে এই বিচার প্রক্রিয়াটা এগুলোর ক্ষেত্রে কিছু কিছু মানে ক্ষমতাধর জায়গা থেকে অসহযোগিতার একটা জায়গা আছে। আপনি দেখবেন যে সেনাপ্রধান একটি বক্তব্য রেখেছেন, এটা নিয়ে আমাদের মধ্যে অনেক সমালোচনার জায়গা আছে। তিনি সেখানে অনেকগুলো ইন্টিগ্রেটিভ কথা বলেছেন যে প্রতিষ্ঠানগুলো কোনোভাবে নয়, এটা আমরা অবশ্যই আমরাও মনে করি যে প্রতিষ্ঠান রাখতে হবে, না হলে রাষ্ট্র থাকবে না, চলবে না। কিন্তু এটাও ঠিক যে এই প্রতিষ্ঠানগুলোকে যারা দূষিত করেছে, কুলুষিত করেছে, তাদেরই সেনাপ্রধান বা অন্যান্য যারা দায়িত্বশীল আছেন তাদেরই উচিত, যারা এই প্রতিষ্ঠানগুলোকে এই ভঙ্গুর অবস্থা নিয়ে গেছে, এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিগুলোকে ধসিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের দিকে তুলে দেয়া এটা তাদেরও দায়িত্ব। তাহলে পরে প্রতিষ্ঠান কেন হুমকির আমরা সেটা আমরা কেউই চাই না। যে একজন বিবেকমান মানুষ হিসেবে, আমরা দেশপ্রেমিক মানুষ হিসেবে কেউই, আমাদের কিছু প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে না রাখলে আমাদের রাষ্ট্র হুমকির সম্মুখীন হবে, এটা তিনি যথার্থভাবে বলেছেন। কিন্তু সেই কথাটার আগে পিছে যে কিছু কথা আছে যেগুলো আবার অনেককে অনেক ভাবনার, অনেক দুশ্চিন্তার জন্ম দিয়েছে। তো এই বিষয়গুলোর মধ্যে পারস্পরিক কন্ট্রাডিক্টরি যে বিষয়গুলো আছে এগুলোকে সমন্বয় করে এই বিচার প্রক্রিয়াটাকে যেখান থেকে আমি যেটা বললাম যে অনেক মানে চিহ্নিত আসামিকে তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না কারো অসহযোগিতার কারণে, ক্ষমতাধর লোকজনের, এই জায়গাগুলোতে একটা জায়গায় যাওয়া দরকার। এবং যারা এই অসহযোগিতাগুলো করছেন তারা কিন্তু ভালো করছেন না, কারণ এই বিচারটা যদি এবারে যদি আমরা এদেরকে এ ধরনের মানবতা বিরোধী এই জঘন্য অপরাধীদেরকে যদি এবারে বিচারের আওতায় না আনতে পারি তাহলে এরা আরো অনেক অনেক বেশি মাত্রায় এ ধরনের মানবতা বিরোধী অপরাধ করবে ভবিষ্যতে যদি কোনো এক সময় সুযোগ পায়। এই কারণে দৃষ্টান্ত স্থাপন করা দরকার যে মানবতা বিরোধী এ ধরনের নিকৃষ্ট অপরাধ করে কেউ পার পাবে না। এইটা দৃষ্টান্ত স্থাপনের জন্য আমি মনে করি প্রত্যেকেরই, আমরা যে যেখানে আছি, ক্ষমতার যে জায়গায় থাকি না কেন, আমাদেরকে এই বিষয়টা বিবেচনায় না রাখলে তাহলে এই দেশের মানুষ কিন্তু একবার যেহেতু তারা বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়াতে পেরেছে, তারা কিন্তু আরেকবার দাঁড়াতে কিন্তু তারা চিন্তা করবে না। এই বিষয়টাকে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং বিভিন্ন বাহিনী থেকে শুরু করে ক্ষমতাধর জায়গাগুলো থেকে প্রত্যেকেরই এই বিষয়টা বিবেচনায় রাখলে আমাদের জন্য ভবিষ্যতে আমরা শান্তির জায়গায় যেতে পারবো। তা না হলে আমাদের জন্য এরপরে যদি আমাদের এভাবে কেউ যদি এই তরুণ প্রজন্মকে বা কোনো এই ধরনের একটা সংগঠিত শক্তিকে বুক চিতিয়ে দাঁড়াতে বাধ্য করে, তাহলে সেখানে কিন্তু আমাদের রক্তক্ষয়টা আরো অনেক অনেক বেশি হবে। এই বিষয়টা আমাদের প্রত্যেককে আমাদের অনুধাবন করলেই আমাদের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ এবং গণতন্ত্রের জন্য কল্যাণ। অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ভাই, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, আপনাদের দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, রাজনীতিতে নতুন দল এসছে, পুরাতন দলও আছে, বিতর্ক থাকবে, বিভাজন থাকবে, নির্বাচন সংস্কার ইস্যুতে বিতর্কও চলবে, সেগুলোর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র আরও বেশি টেকসই হবে এবং রাজনৈতিক সংস্কৃতি আরও উন্নত হবে। কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যদি বলি যে একেবারে জাতীয় স্বার্থে আমরা থাকবো এক এবং অভিন্ন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।